ইংরেজি ভাষা বর্তমান যুগে দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত, বিশ্বের এ প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত বিভিন্ন ভাষাভাষীর মানুষ রয়েছে। প্রত্যেকের স্বতন্ত্রতা রয়েছে, কিন্তু আমি চাইলেই ঘরে বসে থেকে তাদের সাথে খুব সহজেই যোগাযোগ করতে পারি। আর এই যোগাযোগের অন্যতম মাধ্যম হচ্ছে ইংলিশ ভাষা। সেই ভাষাকে আমাদেরকে আপন করে নিতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। তাই নিজেদেরকে খাপ খাইয়ে নেওয়ার জন্য সমস্ত পৃথিবীর সাথে গ্লোবাল ভিলেজ হিসেবে সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই দ্বিতীয় ভাষা হিসেবে একটি ভাষা চয়েস করে নিতে হবে, আর সেই ভাষাটি ইংরেজি ভাষা। বর্তমানে বাংলাদেশেও স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, ইভেন চাকুরির ক্ষেত্রেও গুরুত্বতার সাথে এই বিষয়টির উপর জোর দেওয়া হয়েছে। তাই চলো আমরা আজ থেকে শুরু করি ইংরেজি ভাষার চর্চা। তবে সেক্ষেত্রে তোমাদের ছোট ছোট প্রয়াসগুলো একটা সময় বিশাল একটি আকার ধারণ করবে। অর্থাৎ আজকে যারা বিগিনার হিসেবে শুরু করছো ইংরেজি ভাষার চর্চা, তাদেরকে বলছি, অথবা যারা স্টুডেন্ট আছো তাদেরকেও বলছি, আমাদের আজকে ছোট একটি পদক্ষেপ আমাদেরকে আগামী দিন ইংরেজি ভাষাকে আরো সুন্দর প্রাণবন্ত করে কথা বলতে সাহায্য করবে। এবার ধরে নিলাম আমি দুটো একটি ভাষা আমি মুখস্থ করে নিলাম। এখন ভাবো তো, সেই একই কথা কি আমি সবার কাছে বলবো? না, সেই একই কথা আমি বলবো না। আমার কথার ধরন মানুষ ভেদে, অর্থাৎ আমি বাবার সাথে যা বলবো আমার টিচারের সাথে আমি তা বলবো না। আমার অফিসের বসের সাথে যা বলবো আমি আমার বাসায় আত্মীয়ের সাথে ঠিক একই রকম কথা বলবো না। তাহলে বোঝা যাচ্ছে আমরা ধরাবাঁধা কোনো নিয়ম ধরে যদি শিখে নিই যে এই শব্দটাই এ কথার জন্য ইউজ করব, সেক্ষেত্রে আমরা যতটুকু না গেইন করব তার থেকে বেশি লুজার হব। কারণ আমাদের যে এফোর্টটা আমরা দিচ্ছি অযথাই অন্য কোথাও আমরা যদি এফোর্টটা দিতাম তাহলে আমাদের একটা ভালো ফিডব্যাক আসতো। সেজন্য আমার সাজেশন, তোমরা নির্দিষ্ট কিছু নিয়ম ধারাবাহিকতা মেনটেন করে রাখলে পরবর্তীতে তোমাদের ইংরেজি শেখার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আগেই বলে নিই একটু, আমরা যখন কোনো ভাষায় কথা বলবো, সেটা বাংলা হোক বা ইংরেজি হোক, প্রত্যেকের ভাষায় অবশ্যই একটি সাবজেক্ট থাকতে হবে, অর্থাৎ কর্তা থাকতে হবে যিনি কাজটি করবেন। আমি, তুমি, তারা বা অন্য কেউ। সেক্ষেত্রে আমি তুমি তো এলাম, আমি তুমির ক্ষেত্রে কি করছি, অর্থাৎ আমি, তুমি, আমরা যারাই আছি না কেন পৃথিবীতে আমরা যে কাজগুলো করে থাকি সেগুলোই ইংরেজিতে ভার্ব নামে পরিচিত। এই ভার্বগুলো রয়েছে বিভিন্ন দিক, বিভিন্ন প্রকারভেদ, এবং প্রকারভেদ অনুযায়ী বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে এটি ব্যবহৃত হয়ে থাকে। আমরা আজকে শিখে নিব ভার্বের তেমনই কিছু নিয়ম, যেগুলো অ্যাডজেক্টিভের পরে, অর্থাৎ ঠিক ভার্বের পরে যদি একটি অ্যাডজেক্টিভ থাকে তাহলে আমি সেই ভার্বগুলোকে কিভাবে আমার কথা বলতে আমি ব্যবহার করব। তোমরা চাইলে আমার পার্সো পিসের উপর এবং অ্যাডজেক্টিভের উপর, ভার্বের উপর কিছু ক্লাস আছে যেগুলো বেসিক ইংলিশ গ্রামার নামে পরিচিত, তোমরা সেখান থেকেও হেল্প নিতে পারো। আমি আবার একটু তোমাদের সুবিধার জন্য রিপিট করছি। আমরা সাবজেক্ট, যে কাজগুলো প্রতিনিয়ত করি, খাওয়া, বসা, উঠা, লেখা, ঘুমানো থেকে শুরু করে যা কিছুই করি না কেন তাই কাজ। আর অ্যাডজেক্টিভ, আমি যে কাজটা করছি, আমি যা, সেটাকে আমাকে মডিফাই করে। আমি কেমন, আমি ভালো, আমি খারাপ, আমার কি গুণ আছে, কি গুণ নেই, এই ধরনের কথাবার্তাগুলো, অর্থাৎ অ্যাডজেক্টিভ নাউন বা প্রোনাউনকে মডিফাই করে। সেক্ষেত্রে বাক্যে যখন একটি ভার্ব এর পরে একটি অ্যাডজেক্টিভ থাকবে, কি করে আমরা ইউজ করব। চলো শিক্ষার্থীরা আমরা দেখে নেই, এবং অবশ্যই আমরা একটি মুখস্থ করে নিব, যাতে করে আমরা পরবর্তীতে শুধু একটি বাক্য নয়, আমাদের প্রয়োজন অনুসারে বিভিন্ন জায়গায় এই বাক্যগুলো অ্যাপ্লাই করতে পারি। আমি তোমাদেরকে বোর্ডে নিয়ে যাচ্ছি। ভার্ব, ভার্ব হিসেবে আমরা জানি ফিল। ফিল শব্দটি অনুভব করা বোঝায়। এবার ধরে নাও এই ভার্বটির পরে একটি অ্যাডজেক্টিভ, অর্থাৎ ভার্ব চাইলে আমরা অন্যান্য জায়গায় ব্যবহার করতে পারি, প্রিপোজিশনের আগে, পরে, অ্যাডজেক্টিভ। তো আমরা যদি ঠিক ভার্বের পরে যদি আমাদের কোনো অ্যাডজেক্টিভ থাকে, দ্যাট মিনস কোনো নাউন বা প্রোনাউন সম্পর্কে যদি সে কোনো ধরনের মতামত প্রকাশ করে থাকে, সেক্ষেত্রে
সেই ফিল থাকার কারণে, অর্থাৎ এই ফিল শব্দটি থাকার কারণে তারপরে অ্যাডজেক্টিভ থাকতে অবশ্যই তোমাকে ভার্বের আইএনজি ফর্ম লিখতে হবে। দেখো আমি তোমাদের জন্য একটি এক্সাম্পল লিখেছি। নিউ স্টুডেন্টস do not always feel comfortable. You can see here I have written feel. feel অনুভব করা, তুমি চাইলে এটিকে পাস্ট ফর্ম করেও লিখতে পারো, ফেলটা আমি লিখতে পারি। ওকে, সো comfortable of course it's an adjective and it's a verb, and after that always feel। এখানে ভার্বের আমি অপশন দিয়েছি তোমাদের জন্য, তোমাদেরকে খুঁজে বের করতে হবে কোনটি হবে। আমি অবশ্যই ক্লিয়ারলি বলে দিয়েছি আইএনজি হবে, তাহলে আমি স্পিক লিখবো না, টু স্পিক লিখবো না, আমি অবশ্যই লিখব স্পিকিং। তাহলে আমার পুরো বিষয়টি কি হবে? নিউ স্টুডেন্টস ডু নট অলওয়েজ ফিল কমফোর্টেবল স্পিকিং ইংলিশ। সো এই ফর্মুলাটি, এই ফর্মুলেশন তোমাদেরকে সহযোগিতা করবে বিভিন্ন বাক্য এই ফিল শব্দটিকে ব্যবহার করে তোমাদের দৈনন্দিন কাজে ব্যবহার করার জন্য। আমি পরবর্তী স্টেপে চলে যাচ্ছি, ভিভার্ব। ভিভার্ব সম্পর্কে সবারই মোটামুটি একটু ধারণা আছে, তবু আমি তোমাদের ধারণা দেওয়ার জন্য বলে দিচ্ছি। ভিভার্ব বলতে সচরাচর আমরা বুঝিয়ে থাকি এম, ইজ, আর, ওয়াজ, ওয়ের। সো যদি কোনো সেন্টেন্সে অ্যাডজেক্টিভের পূর্বে, আবার বলছি আমি, অ্যাডজেক্টিভের পূর্বে যদি আমরা কোনো ভিভার্ব দেখি, অর্থাৎ এম, ইজ, আর, ওয়াজ, ওয়ের, আমরা কি করব? সেখানে অ্যাডজেক্টিভের পরে যে ভার্বটি থাকবে সেটি অবশ্যই টু প্লাস V1, V1 দ্যাট মিনস ভার্বের বেস ফর্ম, অ্যান্ড টু প্লাস V1 এইটিকে ইংরেজি গ্রামারে বলে থাকে ইনফিনিটিভ। সো আমি একটু রিপিট করছি আমার আগের রুলসটি, যেখানে ফিল থাকলে আমরা অ্যাডজেক্টিভের পরে আইএনজি লিখব, কিন্তু পরবর্তীতে কি বলেছি, যখন এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার থাকবে কোনো সাবজেক্টের পরে, তারপরে যদি অ্যাডজেক্টিভ থাকে সেক্ষেত্রে অবশ্যই আমাকে ভার্ব হিসেবে ইনফিনিটিভ ফর্মটি লিখতে হবে। দেখেছো শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে শুরুতেই বলেছিলাম ক্লাসের যে ভার্বের বিভিন্ন রূপ, সে যখন ফিল হিসেবে থাকছে, অনুভব করা বোঝাচ্ছে, তখন কি হিসেবে থাকছে, আবার যখন সে অক্সিলারি ভার্ব, ভিভার্ব হিসেবে থাকছে, তখন সে কিভাবে হচ্ছে। চলো আমরা প্র্যাকটিসটি করে নিই। I was happy seeing or to see seen her when she arrived. So আবার তোমাদের জন্য এখানে এমসিকিউ, এটা আমি দিয়েছি যাতে তোমরা খুব সহজেই বুঝে নিতে পারো কোনটি হওয়া উচিত। সো এখানে আমার ভিভার্ব ছিল ওয়াজ, হ্যাপি ছিল অ্যাডজেক্টিভ, এবং আমি বলেছি ভিভার্বের পরে যদি অ্যাডজেক্টিভ থাকে তার পরবর্তীটা অবশ্যই ইনফিনিটিভ হবে। তাহলে আমরা সিং লিখব না, V3 ফর্ম লিখব না, আমরা লিখব টু সি। তাহলে আমাদের ঘটনাটি কি হচ্ছে? I was happy to see her when she arrived, অর্থাৎ সে যখন পৌঁছেছিল আমি দেখে খুশি হয়েছিলাম। আমি চলে যাচ্ছি তৃতীয় ফর্মুলেশনে। এইটা খুবই ইউজ করা হয় আমাদের প্রত্যেক দিনের কথাবার্তার ক্ষেত্রে, তবে একটু বলে নেই, টু, টু অ্যান্ড টু, ইটস এ নেগেটিভ ফর্ম অ্যাকচুয়ালি। এইটা সব ধরনের নেগেটিভ কথাবার্তা বলতে ব্যবহার করা হয়ে থাকে। এটির অর্থ এতই যে, আমি একটু বাংলাটা লিখে দিচ্ছি এখানে, এতই যে। এতই যে কি হতে পারে? এতই দুর্বল হতে পারে। আমি আগে বলেছি এটা একটি নেগেটিভ ফর্ম বোঝায়। এতই দুর্বল হতে পারে, এতই সহজ, অর্থাৎ তুমি অনেক কঠিন ভাবছো তা না, সহজ হতে পারে। এই টাইপের কিছু বোঝানোর জন্য টু টু, অতিরিক্ত, মাত্রাতিরিক্ত যখন কিছু বোঝাবে। ওকে, আমি দেখে নিচ্ছি কোনো সেন্টেন্সে যদি টিউ এরপরে অ্যাডজেক্টিভ থাকে এবং তারপরে অবশ্যই অ্যাডজেক্টিভের পরে আমাকে টু প্লাস V1 অর্থাৎ ইনফিনিটিভ ফর্মে আমার পুরো বাক্যটিকে গঠন করতে হবে। কেমন করে আমরা ইউজ করব একটু দেখে নিই। দ্য লেকচার was too easy. Okay, you can see to my rules, and after that I use here easy adjective. আমি এখানে verb কি ইউজ করব? understanding or to understand. Yes dear learner, আমরা এখানে ing ইউজ করব না, আমরা এখানে 2 plus V1 অর্থাৎ ইনফিনিটিভ ইউজ করব। তাহলে আমাদের পুরো বিষয়টি কি দাঁড়াচ্ছে? The lecture was too easy to
আন্ডারস্ট্যান্ড। এবার আমি ধরে নিই আমি এই কথাটা না, আমি অন্য কোনো কথা বলতে চাচ্ছি, সেক্ষেত্রে কি হবে? তুমি সাবজেক্টটাকে চেঞ্জ করে নাও, অন্য কিছু চেঞ্জ করে নিতে পারো। তাহলে আমি এটা বলতে পারি দ্য বয় ওয়াজ টু উইক টু ওয়াক। ছেলেটি খুবই দুর্বল ছিল যে সে হাঁটতে পারছিল না। আমি আরো কি বলতে পারি? দিস অর দ্যাট লোড ওয়াজ টু হ্যাভি টু ক্যারি। অর্থাৎ ওই বোঝাটি খুব ভারী ছিল যে আমি নিতে পারছিলাম না। তাহলে আমি আগেই বলেছি এতই যে। এবার তুমি এই সাবজেক্টটিকে চেঞ্জ করে এবং চাইলে তোমার ভার্ব অ্যাডজেক্টিভটিকে তুমি চেঞ্জ করে বাক্য গঠন করে নিতে পারো। কিন্তু অবশ্যই তোমাকে মনে রাখতে হবে টু টু যখন থাকবে, টু দ্যাট মিনস অ্যাডজেক্টিভ যখন থাকবে, তারপর অবশ্যই ভার্বের প্রেজেন্ট ফর্মে লিখতে হবে। ওয়েল, আমি আমার পরবর্তী যে ফর্মুলেশনটিতে আছে সেইটিতে চলে যাচ্ছি। লার্নার, ইউ ক্যান সি অ্যাডজেক্টিভ প্লাস ইনাফ টু। ইনাফ মানে যথেষ্ট। এইটি পজিটিভ অর্থে ব্যবহৃত হয়ে থাকে বাক্যের মধ্যে। অ্যাডজেক্টিভ আমরা আগেই বলেছি নাউন বা প্রোনাউনকে মডিফাই করে থাকে ইনফরমেশন দিয়ে। অন্যদিকে ইনাফ এটির অর্থ এতই যে, বাট এটি পজিটিভ অর্থে ব্যবহৃত হয়। এরপরে অর্থাৎ অ্যাডজেক্টিভ এরপরে যদি কোনো ইনাফ শব্দ থাকে তাহলে অবশ্যই আমরা তখন সেটাকে টু প্লাস V1 ফর্মে লিখব। তাহলে কি দাঁড়াচ্ছে আমাদের পুরো বিষয়টি? একটি এক্সাম্পল আমি তোমাদের জন্য রেডি করেছি এখানে। দ্য বয় ইজ ইন্টেলিজেন্ট ইনাফ। বালকটি ইন্টেলিজেন্ট ছিল। অ্যাডজেক্টিভ, দেন এখানে আছে আমাদের ইনাফ অ্যাডজেক্টিভ, তারপর আমরা ভার্বটি কি লিখব? আমরা কি টু লিখব অর আইএনজি লিখব? না, আমরা আইএনজি লিখব না, আমরা লিখব টু রিয়ালাইজ। তাহলে কি দাঁড়াচ্ছে পুরো বিষয়টি? দ্য বয় is intelligent enough to realize the formation. ওকে, আমি আরো একটি এক্সাম্পল তোমাদের জন্য রেডি করেছি, তোমরা এখানে দেখে থাকবে। দে আর রিচ ইনাফ, যথেষ্ট পরিমাণ ধনী তারা। হেল্পিং কি হবে আমার তাহলে এখানে? এক্স্যাক্টলি টু হেল্প, টু হেল্প, নট হেল্প অর হেল্পিং। কারণ আমি আগেই বলে দেয়া আছে আমাদের নিয়মে অ্যাডজেক্টিভের পরে যদি ইনাফ থাকে অবশ্যই টু প্লাস V1 ফর্মে লিখতে হবে। সো ডিয়ার লার্নার, দিস ইজ অল অ্যাবাউট অ্যাডজেক্টিভ অ্যান্ড আফটার অ্যাডজেক্টিভ হাউ টু ইউজ ভার্ব। অর্থাৎ অ্যাডজেক্টিভের পরে যদি ভার্ব থাকে সেই ভার্বটিকে আমরা কিভাবে লিখব। সো সবাইকে আমি একবার দেখিয়ে নিচ্ছি পুরো ক্লাসটি। তোমাদেরকে অবশ্যই এই 4টি ফর্মুলেশনের উপর প্র্যাকটিস করতে হবে যাতে করে তোমরা তোমাদের ব্যবহৃত যে কোনো বাক্য স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, চাকরির ক্ষেত্রে যে কোনো জায়গায় খুব সহজেই এই শব্দগুলো ব্যবহার করে নতুন নতুন বাক্য গঠন করতে পারো। সো ডিয়ার লার্নার, আশা করি তোমরা এই শব্দগুলোর উপর এমফাসাইজ করবে এবং বেশি বেশি করে প্র্যাকটিস করবে। তোমাদের যত কথা বাংলায় আছে সেগুলোকে ফিল, টু বি ভার্ব, টু টু ইনাফ শব্দগুলো ব্যবহার করে অ্যাডজেক্টিভের পরে ভার্বটিকে তোমরা মডিফাই করবে এবং আমাদের এই নিয়মগুলো খেয়াল করলে তোমরা যে কোনো ইংরেজি শব্দ লিখতে এবং বলতে পারবে। সো থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং।